নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হাড়ির খবর নিয়ে আবার এসে গেছি আপনাদের সামনে। আজকের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা হচ্ছে পাঠান, ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। কেন পাঠান গেল না, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলে গেলেন, কিন্তু হাড়ির খবরটা কি, কেন কিভাবে পাঠানের নাম এলো, কিভাবে পাঠানের নাম বেরিয়ে গেল, এবং এই গোটা বিষয়টাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কি, তিনি কিভাবে গোটা বিষয়বস্তুটা দেখলেন, হ্যান্ডেল করলেন। দেখুন, রাহুল গান্ধী পারলেন না। রাহুল গান্ধী কিন্তু শশী থারুরকেও আটকাতে পারেননি। রাহুল গান্ধী কিন্তু মনীষ তিওয়ারিকেও যেতে বাধা দিতে পারলেন না। রাহুল গান্ধী বাধা দিলে রাহুল গান্ধীকে বলা হতো অ্যান্টি ন্যাশনাল। আর রাহুল গান্ধী যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেত, তাহলে এখন দল ত্যাগ করে তারা বিজেপিতে যদি চলে যায় তাতেও বিপদ। এখন সব মিলিয়ে রাহুল গান্ধী কিন্তু একটা catch-22, মানে একটা বিরাট উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। সেখানে পাঠানকে সামনে নিয়ে এসে নরেন্দ্র মোদীর বিজেপি কি খেলা খেলতে চেয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই খেলাটা ভেস্তে দিলেন কি করে। আবার এমন ভাবে তিনি কিন্তু জিনিসটা করলেন, তাতে কিন্তু কোনো সংঘাত, মানে কেন্দ্রের সাথে পাকিস্তানের ইস্যুতে কোনো রকম যে তার মত পার্থক্য আছে বা যে একটা বিভাজন আছে, এমনও তিনি করলেন না। যার ফলে রাজ্য বিজেপি নেতৃত্বও কিন্তু এ ব্যাপারটা নিয়ে খুব বড় একটা কোনো ইস্যু করে উঠতে পারলেন না। গোটা জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আমি সাংবাদিক হিসেবে কিন্তু পরতে পরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফল রাজনীতির যে সমস্ত প্যাঁচ এবং তার যে কাউন্টার প্যাঁচ, এগুলো সমস্ত আমি তো দিল্লিতে বসে এই পুরো জিনিসটা দেখছিলাম। তার কারণ দিল্লিতে বিজেপির অনেক শীর্ষ নেতা, তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হলো। এমনকি কংগ্রেসেরও বেশ কিছু নেতা, যেরকম জয়রাম রমেশ তো বলছিলেন যে নারদের ভূমিকা পালন করছে এখন নরেন্দ্র মোদী। সেটাই নাকি তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে নারদ মানে ঝগড়া লাগাও। এখন পাকিস্তানের ইস্যুতে গোটা পৃথিবীর কাছে বিশ্ব জনমত গঠনের জন্য একত্রিত হয়ে একটা সংসদীয় দল পাঠানো, এটা হচ্ছে একটা দিক। এটা হচ্ছে তার মানে আন্তর্জাতিক দিক, জাতীয় সংহতিকে প্রতিষ্ঠা করার দিক। নরেন্দ্র মোদীর যাকে বলে একটা কনসলিডেটেড নেতৃত্ব, সেটাকেও প্রতিষ্ঠিত করা হয়, সেটা তো একটা দিক। কিন্তু পাকিস্তান নিয়ে তো নরেন্দ্র মোদীর সঙ্গে আঞ্চলিক কোনো দলের নেতাদেরই তো সেভাবে বিরোধ নেই। রাহুল গান্ধী নিজেই তো বলেছেন যে এখানে ভারত সরকারের যে পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাকশন, সেই অপারেশন সিঁদুরের তো বিরোধিতা কোনো বিরোধী দলও করেনি। সুতরাং এটা একটা দিক। কিন্তু সংসদীয় প্রতিনিধি দল পাঠানো, এখানে আপনাকে খুব দ্রুত দু একটা পয়েন্ট, মানে এটা বোঝার সুবিধার জন্য বলি, সংসদীয় প্রতিনিধি দল পাঠানোটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। দেখুন, মনে করে দেখুন, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি, আপনারা জানেন না তা নয়, জানেন, একটু মনে করিয়ে দিচ্ছি। অটল বিহারী বাজপেয়ীকে রাষ্ট্রসংঘে বক্তৃতা দেওয়ার জন্য ভারতের প্রতিনিধি করে কে পাঠিয়েছিলেন? নরসিমহা রাও, তখন দেশের প্রধানমন্ত্রী। তাহলে কংগ্রেস বিজেপি এই প্রিজমে কিন্তু তখন দেখা হয়নি, বাজপেয়ীকে পাঠানো হয়েছিল, এবং তখন আডবাণীও ছিলেন। কিন্তু এই যে বাজপেয়ীকে যে পাঠানো হয়েছিল, এটা নরসিমহা রাও বাজপেয়ীকে ফোন করলেন আর বাজপেয়ী চলে গেলেন, তখনও কিন্তু এমনটা হয়নি। বাজপেয়ী গোটা জিনিসটা যখন মানে নরসিমহা রাও বলেন, তখন সেই প্রস্তাব সেটা কিন্তু বিজেপি দলের কাছে রাখা হয়। এবং মানে আডবাণী সেই সময় আমাকে নিজে বলেছিলেন যে দলে এটা নিয়ে আলোচনা হয়েছিল যে পাঠানো উচিত কিনা, শাসক দলের প্রধানমন্ত্রী। কিন্তু তখনও ঠিক হয়েছিল যে ভারতের বিদেশ নীতি তার একটা সর্বসম্মতিক্রমে একটা দিক আছে, যেখানে কখনো রাজনৈতিক যে ডোমেস্টিক পলিটিক্স, যেটা গৃহ রাজনীতি, সেই রাজনীতির সাথে কখনোই যুক্ত করা হয় না। তো গেছিলেন অটল বিহারী বাজপেয়ী, দলের সর্বসম্মতিক্রমে তিনি গেছিলেন, কেউ কখনো এটা নিয়ে কখনো রাজনীতি করেনি। আবার এটা যেমন একটা দিক, আবার অন্য দিক থেকে আমার এখনো মনে আছে মনমোহন সিং প্রধানমন্ত্রী,
প্রণববাবু সম্ভবত বিদেশ মন্ত্রী, প্রণববাবু এতগুলো মন্ত্রী হয়েছেন, বিদেশ মন্ত্রী ছিলেন বলে মনে হচ্ছে, অর্থমন্ত্রী, বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী হয়েছিলেন, কিন্তু মনমোহন সিং এর তখন তিনি বিদেশ মন্ত্রী। মনে আছে মুফতি সাহেবকে পাঠানো হলো বিদেশে ভারতের এই একই রকম সন্ত্রাসের বিরুদ্ধে। তাহলে মুফতি মোহাম্মদ সঈদ, মানে আমাদের আজকের মেহবুবা মুফতির পিতৃদেব, তিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন কাশ্মীরের, তাকে পাঠানো হচ্ছে। তার মানে কি, কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কাশ্মীরের নেতা, তাকে পাঠাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এবং সেখানেও কিন্তু মুফতি যে গেছিলেন, মুফতিকেও কিন্তু তার দলের সকলের পরামর্শ, নেতাদের মানে একটা স্যাংশন, একটা অনুমোদন ক্রমে গেছিলেন। এই ব্যাপারটাই গণতন্ত্র। ধরুন ব্রিটেনে যখন সংসদীয় দল তৈরি হয়, এবং সংসদীয় দল শুধু নয়, মানে বিভিন্ন কমিটি তৈরি হয়, বিভিন্ন রকম ছোট ছোট গোষ্ঠী তৈরি হয় বিভিন্ন কজে। আমি খুব ভালো করে এই মানে বিতর্কটা হওয়ার পর আমি সেটা আবার কিছুটা বলতে পারেন কৃত্রিম মেধার সাহায্য নিলাম, এবং সেখানে আমি দেখলাম যে ব্রিটেনের কনস্টিটিউশনাল প্রোটোকল অনুসারে এই সমস্ত যে কমিটি সদস্য তৈরি করা হয়, সেগুলো কিন্তু সেই দলের যারা নেতা, তাদের সঙ্গে আলোচনা করে সদস্য ঠিক করা হয়। তা না হলে কি হবে? তা না হলে ধরুন তৃণমূল কংগ্রেসকে লোকসভাতে এতটা সময় দেওয়া হলো, রাজ্যসভায় এতটা সময় দেওয়া হলো, বাজেট বক্তৃতায় আপনারা এতটা সময় পাবেন। বলা হলো যে আপনি দলের যে স্ট্রেংথ সেই অনুযায়ী তো সময়, সেই আনুপাতিক ক্রমে সময় দেওয়া হয়, তো আপনাকে 10 মিনিট দেওয়া হলো, আপনাকে 15 মিনিট দেওয়া হলো। কিন্তু এই 10 মিনিট বা 15 মিনিটে একজন বলবে নাকি 3 জন বলবে? আচ্ছা, 3 জন যদি তৃণমূলের বলে, কারা কারা বলবে? এটা কি স্পিকার ঠিক করেন? এটা কি জগদীপ ধনখড় ঠিক করে দেন যে কে বক্তা হবে, ডেরেক হবে না দোলা সেন হবে? এইটা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা ঠিক করেন। এবং তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেরও কিন্তু প্রধান হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা অনেক সময় বিজেপি নেতারা ভুলে যান, উনি ওখানে মুখ্যমন্ত্রী, সেই জন্য উনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট নন, কিন্তু সংসদীয় ক্ষেত্রে কিন্তু তিনি চেয়ারপারসন, এবং তিনিও কিন্তু একজন এমএলএ হিসেবে সংসদীয় ব্যবস্থার পার্ট। সংসদ কিন্তু বিধানসভা এবং সংসদ নিয়ে কিন্তু আমাদের পার্লামেন্টারি সিস্টেম, এটা কিন্তু অখণ্ড ভারতের অখণ্ড পরিষদীয় ব্যবস্থা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় যে দল এবং সংসদীয় যে দল, তার মধ্যে কোনো সংঘাত নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোটাই ছিল উচিত কাজ। এবার কি হলো, ধরুন কংগ্রেসে কি হয়েছিল, যেটা আমি আপনাকে বললাম যে ব্রিটেনেও যেভাবে বাছা হয়, এখানেও সংসদে এবার যদি এটা না মানা হয়, তাহলে তো কে বক্তৃতা দেবে, কংগ্রেসের কে বক্তৃতা দেবে বা তৃণমূলের কে বক্তৃতা দেবে, সেটাও তাহলে মোদী বা অমিত শাহ বিজেপি ঠিক করে দেবে? সেটা তো হতে পারে না। এবারে দেখুন, এবারে কি হয়েছে, রাহুল গান্ধীকে কিরণ রিজিজু ফোন করলেন, সংসদীয় মন্ত্রী, এবং ফোন করলেন মল্লিকার্জুন খাড়গেকে। এবারে ফোন করে তারা কি বললেন? তারা বললেন যে রাহুল গান্ধীকে বললেন যে আপনারা 4টি নাম দিন, আমরা এরকম পাঠাচ্ছি। ভালো কথা। 71 সালে ইন্দিরা গান্ধীও জনমত গঠনের জন্য, বিশ্ব জনমত গঠনের জন্য এরকম ভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে, বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে পাঠানো হয়েছিল সংসদীয় দল। প্রণববাবু সেই সময় খুব সক্রিয় ছিলেন, এবং প্রণববাবু তার আত্মজীবনীতে সবিস্তার বর্ণনা দিয়েছেন যে কিভাবে ইন্দিরা গান্ধী তাকে ব্যবহার করেছিলেন এই জনমত সংগ্রহের জন্য। তা বেশ, তো এক্ষেত্রে কি হলো? ইতিহাস যা হয়েছে হয়েছে। এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে যেটা হলো, রাহুল গান্ধী বললেন আমি 4টে নাম দিচ্ছি। আচ্ছা, রাহুল গান্ধীর 4টে নাম, আনন্দ শর্মা এবং আরো 3 জন, লিখিতভাবেও কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওরা বলেনি যে চিঠি দিয়ে দিতে, উনি 4টে নাম লিখে পাঠিয়ে দিলেন। এবারে 4টে বেশ করেছেন, লিখে পাঠিয়েছেন। ওরা সেই 4টে নামে শুধুমাত্র আনন্দ শর্মাকে রাখলো, আর তারপরে অন্যদের ক্ষেত্রে দেখা গেল শশী থারুর বা মনীষ তিওয়ারি, তাদেরকে নেওয়া হলো। এবং শশী থারুর তো বলেই বসলো, যেটা আমার কাছে একটা সৌভাগ্যের বিষয়, আমি শশী থারুর, আমাকে পাকিস্তানের বিষয়, আমাদের ভারতের জাতীয়তাবাদের অবস্থান, এটা আমি গর্বিত, প্রধানমন্ত্রী পাঠাচ্ছে, খুবই মানে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়ে দিল। রাহুল গান্ধী কোনো পরামর্শও নিল না। ওদিকে মনীষ একই রকম সুরে বলল, এবং তারা সব গেল। সালমান খুরশিদের ক্ষেত্রে সেই একই ব্যাপারটা হলো। ঠিক একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে এবারের প্রতিনিধি দলে মুসলিম রিপ্রেজেন্টেশন তার দিকে একটু জোর দিয়েছিলেন, যে কারণে সালমান
খুরশিদ কিংবা পাঠান, এই যে নামগুলো ভাবা, এটার পেছনে একটা কারণ হয়েছিল যে নরেন্দ্র মোদী দেখাতে চাইছেন যে যে মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িকতার অভিযোগ নরেন্দ্র মোদী সরকার সম্পর্কে তোলা হয়, পাকিস্তান বিরোধিতাটার জন্য ভারতের নির্বাচনী রাজনীতিতে মেরুকরণের তাস বিজেপি যথেষ্ট ব্যবহার করে, এটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। আমার বেশ মনে আছে বিজেপির শীর্ষ নেতা বিহার নির্বাচনের সময় গতবারে, এবার কি করবেন জানি না, গতবারে বলতেন যে যারা পাকিস্তানকে সমর্থন করে ক্রিকেট ম্যাচের সময়, যারা পাকিস্তানের পতাকা ওড়ায়, বাজি ফাটায় পাকিস্তান জিতে গেলে, তাদেরকে এই দেশ থেকে বার করতে হবে বলে তারা কার্যত সংখ্যালঘু সম্প্রদায়কে একঘরে করে একটা হিন্দুত্বের তাস ব্যবহার করেন। এটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে যে এটা করেন না বলা যায়? কিন্তু নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে যে তুরস্ক পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করে, সেই তুরস্ক তার সঙ্গে মানে টার্কি, তার সঙ্গেও কিন্তু নরেন্দ্র মোদী ভালো ব্যবহার রেখে এগোতে চান। সৌদি আরবিয়াতে তিনি তো গেলেনও, এই এমনকি যখন এই পাকিস্তান মানে পেহেলগামে যে জঙ্গিদের যে ঘটনাটা, ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো, তখন তো তিনি সৌদিতে ছিলেন এবং সৌদি থেকে কাটছাট করে তিনি চলে এলেন। সুতরাং দুবাইয়ের সাথে যে সম্পর্ক, হ্যাঁ, এবং ইসলামোফোবিয়া, সেটা যে নরেন্দ্র মোদীর নেই, সেটাও তো এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাতা করলে আজকে কিন্তু গোটা বিশ্বের দরবারে ভারতকে, যে শক্তিশালী ভারত যে গঠন হয়, সেই ভারতটায় যে সাম্প্রদায়িক ভারত নয়। বিশেষ করে বাংলাদেশের এই ঘটনার পর, বাংলাদেশের এই ইউনূস সরকারের গঠনের পর জামাতদের ওখানে যা সক্রিয়তা বেড়েছে, এখনো বাংলাদেশ ফ্রন্ট তো যথেষ্ট মানে চলছে নানান রকমের। এই পরিস্থিতিতে পাঠানের নামটা, এবার আমরা আসছি পাঠানের নামটা ভাবা হলো, এবং পাঠানের নামটা শুধু ভাবা নয়, মমতাকে জানানোও হলো না। এবং মমতাকে শুধু জানানো নয়, কিরণ রিজিজু তিনি একটা এক্স হ্যান্ডেলে বলে দিলেন, যেটাকে আমরা টুইট বলতাম, এখন তো টুইট নয়, সেই এক্স হ্যান্ডেলে কিরণ রিজিজু তিনি বললেন, একটা নামের তালিকা দিয়ে দিলেন, এমনকি পাঠানের নামটাও তাদের দিয়ে দেওয়া হলো, এবং সেখানে পরিষ্কার উপরে লেখা হলো সঞ্জয় ঝায়ের নেতৃত্বে মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান সমস্ত দেশ। আমি দিল্লিতে জানার চেষ্টা করলাম যে ঘটনাটা কি হয়েছে, পাঠানের নামটা কি করে এলো, তাহলে কি পাঠান রাজি, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ওটাতে সবুজ সংকেত দিয়ে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, মানে তার যে সূত্র, সেখান থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেনই না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ফোন করেনি, পাঠানের নাম তো দূরস্থ, কিন্তু তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল, এবং সেই ফোনটাও কিরণ করেছিল, এবং ফোন করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেতে বলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার শরীর খারাপ ভালো নয়, আমার যা বয়স এবং যা মানে পরিস্থিতি, তবে আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি, এবং মুখ্যমন্ত্রীকে আপনারা কেন জানাচ্ছেন না, তিনি তো দলনেতা। যাই হোক, সুদীপ দা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু বলেনি, আপনাকে বলছে। আমি যেতেও চাই না, তবে ওরা এরকম চাপ দিচ্ছে, এবং যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা। দেখুন, তাহলে প্রথমে বিজেপি যে ওখানে মুসলিম প্রতিনিধি পাঠাবে সুদীপ দাকে যখন ফোনটা করে, সেটা কিন্তু ঠিক হয়নি। তারপর পাঠান গুজরাটের থেকে তিনি এসেছেন, এবং ভোটের সময়ও তিনি নরেন্দ্র মোদীর পক্ষে একটা বিবৃতি পর্যন্ত দিয়েছিলেন। তিনি অ্যান্টি মোদি বলে তো পাঠান পরিচিত নয়, এবং পাঠানের একটা ক্রিকেট জগতে তার একটা নিজস্ব পরিসর আছে, গোটা পৃথিবীর মানুষ তাকে চেনে, ইউসুফ পাঠানকে তার খেলার জন্য। এবং সেইভাবে দেখতে গেলে খুব যে একদম বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব তা তো ঠিক নয়, অর্থাৎ লোকসভার এমপি হয়েছেন বটে, কিন্তু চরিত্রটা অনেকটা রাজ্যসভার সদস্যের মতো। এখন এই পাঠান কে ফোন করলো কিরণ, এবং কিরণকে পাঠান ফোন করার পড়ায় পাঠান রাজিও হয়ে যায়। পাঠান পরে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছেন এবং তৃণমূলের নেতৃত্বকে জানিয়েছেন, যে উনি নতুন এমপি, তিনি এত সব মারপ্যাঁচ বোঝেন না, তাকে বলা হয়েছে যে তুমি যাবে কি না, ভেবেছে যে আমি সাংসদ, আমাকে সংসদীয় মন্ত্রী বলছে যেতে, তাহলে তো আমি যেতেই পারি। এটা যে দলগতভাবে তার যে প্রতিনিধিত্ব, বা এটাকে নিয়ে যে কোনো রাজনৈতিক মাদার পার্টি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার যে কোনো ভূমিকা থাকতে পারে, এত নত্য সত্য না বুঝেই তিনি বলে দিয়েছেন। আমি ধরে নিলাম, এটা ফেস ভ্যালুতেই নিলাম পাঠানের বক্তব্য, যে আমি অতটা বুঝিনি। কেননা আমি ফেস ভ্যালুতে এই জন্য নিচ্ছি যে পাঠান কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে এই বার্তা দিলেন যে তুমি
তোমাকে প্রতিনিধি বাছাই করার ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, এখানে কোনো হিন্দু মুসলমান কোনো ইস্যু নেই, কিন্তু নিয়ম অনুসারে, প্রথা অনুসারে কিরণের আমাকে জানানো উচিত ছিল। আমি তো ঠিক করব কে যাবে, তুমি তো বিজেপির এমপি নও। তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারে ভুলটা, এবং পাঠানের টিকিট কাটা হয়ে গেছিল যাওয়ার, ভিসা ফিসা সব হয়ে গেছিল, তারপরে ক্যান্সেল করতে হলো। এবং পাঠান কিন্তু এখানে তফাৎটা কোথায় মমতা এবং রাহুলের, যে এখানে কিন্তু শশী থারুর বা মনীষ তারা কিন্তু এই কথাটা বলেনি যে ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, দলের প্রতিনিধিত্বটা আগে, সেটা কিন্তু বলল কিন্তু পাঠান। এবং পাঠান কিন্তু সে গেল না, সে কিন্তু বলতে পারতো। আচ্ছা, পাঠান যদি বলতো যে না আমি যাব, তার কারণ নরেন্দ্র মোদীর জাতীয়তাবাদী অবস্থানকে আমি সমর্থন করছি, দেশের স্বার্থে আমি যাব, তাহলে মমতা কি করতেন? সুতরাং মমতার যে নিয়ন্ত্রণ ওভার পার্টি ক্যান্ডিডেটস, সাংসদ, তারা কিন্তু সঙ্গে সঙ্গে, পাঠানো কিন্তু সঙ্গে সঙ্গে সেটা মেনে নিল, টিকিট ক্যান্সেল করা হলো। তখন প্রধানমন্ত্রী, যেটা অধীর চৌধুরী বা সিপিএম এর লোকেরা অনেকে বলছে সেটিং, মোদী আর মমতার মধ্যে এখানেই হচ্ছে সেটিং। কারণ রাহুল গান্ধীকে যেভাবে উনি করেন, এবারে করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার দরদ নাকি একদম ফুটন্ত দুধের মতো একদম উথলে পড়ছে। আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল। যদি বিজেপির মমতা সম্পর্কে কোনো সমবেদনা থাকতো, তাহলে প্রতিনিয়ত যখন এই পাঠানটা নির্বাচন হলো, তারপরই বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে মমতা বিরোধিতায় নেমেছে, এবং যেভাবে 2026-এর ভোট আসছে, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী তারা সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য এখানে সক্রিয় হয়ে আসরে নামবেন, এটা তো একটা বাচ্চা ছেলেও জানে যে বিজেপির প্রধান যে বিরোধিতা, সেই বিরোধিতাটা তো হচ্ছে মমতার সঙ্গে বিরোধিতা। কিন্তু এখানে যেটা হলো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে এটা এভাবে হয় না। প্রধানমন্ত্রী দেখলেন যে মমতা কিন্তু হার্ড নাট টু ক্র্যাক, রাহুল গান্ধী নয়, দলের ওপর নিয়ন্ত্রণ আছে। তখন কিরণকে বললেন, প্রধানমন্ত্রী বললেন যে তুমি, কেননা রাহুল গান্ধীকে কিন্তু কিরণ ফোন করেছিল, মমতাকে করেনি। মমতার প্রতি যদি এতই তাদের ভালোবাসা থাকে, তাহলে তো আগে ফোনটা করতো। আচ্ছা, মমতা যখন ফোনটা পেলো, মমতা কিন্তু চিঠি ফিটি দেওয়ার ব্যাপার নেই, মমতা বললো আমি পাঠানকে পাঠাবো না, তুমি অন্য কারোর নাম বলো। তাহলে তুমি এখন যদি আমি পাঠানকে পাঠাই, তাহলে মনে হবে যে তোমার নাম আমি অ্যাকসেপ্ট করলাম। এমন নাম মমতা বন্দ্যোপাধ্যায় দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আর একটা মাস্টার স্ট্রোক। তার কারণটা হচ্ছে যে কোনো এলেবেলে একটা নিচু তলার কাউকে একটা বেছে দিয়ে দিল, তা নয়, একদম জেনারেল সেক্রেটারি অফ দ্য পার্টি, ভার্চুয়ালি নাম্বার 2, এবং তাকে একটা গোটা, তাতেও অনেকগুলো লেয়ার আছে এই নমিনেশনের মধ্যে। এবং সেখানে কিন্তু শীর্ষ নেতৃত্ব বিজেপিরও মনে হলো যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে মমতা পাঠাচ্ছে, এবং দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, পিরিয়ড। এইভাবে গোটা ব্যাপারটা হয়েছে। নেপথ্য কাহিনী হলো এটা মমতার মুন্সিয়ানা, সি হ্যান্ডেল ইট ওয়েল। নমস্কার, আজকে এই পর্যন্ত। আমি এখানে আজকে থামছি। কেমন লাগলো জানাবেন।